প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। ইতোমধ্যে আপনারা জানেন বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে 1-0-তে। সামনে আছে সিলেট টেস্ট, সেখানে জিতলেই পাকিস্তানকে টানা দুটি টেস্ট সিরিজে তারা হারানোর গৌরব অর্জন করবে। বাংলাদেশ আসলে টেস্টে কেমন করছে, টেস্টে কি বইছে সুবাতাস, এই একটা ট্যাগলাইন নিয়ে আজকে স্টুডিওতে আমরা স্বাগত জানাতে চাচ্ছি মাজারুদ্দিন অমি, সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার, এবং একই সঙ্গে নোমান মোহাম্মদ, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং কন্টেন্ট মেকার, যেটাই বলি না কেন, একটা আপনার সঙ্গে চলেই যাচ্ছে। এখন আপনি আমাকে এই যে কালকেও আপনার সঙ্গে প্রেস বক্সে দেখা হয়েছিল এক দফা, খেলাটা যে স্টেজে আমরা একটু বোরিং মনে হচ্ছিল, যে পাকিস্তান আসলে মনে হয় ড্রটা করেই ফেলবে, জাস্ট আমরা একটু এদিক সেদিক করতে করতেই দেখলাম যে একটা ফায়ার স্পেল ফ্রম নাহিদ রানা। মানে বাতাসটা কি এই রানার আগুন স্পেলের জন্যই মনে হচ্ছে দীর্ঘস্থায়ী হতে পারে? দেখেন, পাকিস্তান যে ড্রটা প্রায় করেই ফেলেছিল আমার কাছে সেটা মনে হয় না। ধরেন বৃষ্টি ড্রটা প্রায় করেই ফেলেছিল, সেভাবে আমরা বলতে পারি। পাকিস্তান আমাদের কাছে এখন নো ম্যাচ মনে হয়। এটা আমি পাকিস্তানের ডিসরেসপেক্ট করছি না, পাকিস্তানের ক্রিকেট ঐতিহ্যকে সেটা আমি জানি, তাদের এত এত গ্রেট সব ক্রিকেটার, ক্রিকেটিং নেশন হিসেবে কি সেটা জানি। কিন্তু রাইট নাও বাংলাদেশের ক্রিকেট এবং পাকিস্তান ক্রিকেট যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে সেইখানটাতে বাংলাদেশকে আমার ফার হেড মনে হয়। আপনি আমাকে এই সিরিজটা শুরু হওয়ার আগে আমি আমার প্ল্যাটফর্মে একটা কন্টেন্ট করেছিলাম, যেটা অনেকে হয়তো একটুখানি তাদের মনক্ষুণ্ণ হয়েছে, বিভিন্ন কারণেই তো অনেকেই মনক্ষুণ্ণ হয়। এটা বলেছিলাম যে বাংলাদেশের জন্য এই পাকিস্তান যা, জিম্বাবুয়েও তাই। তার মানে পাকিস্তান ক্রিকেট জিম্বাবুয়ে ক্রিকেট হয়ে যায় না। আমার হিসাবটা ছিল হচ্ছে গিয়ে, অ্যাপার্ট ফ্রম জিম্বাবুয়ে, কোন দলের সঙ্গে আমরা একটা সিরিজ শুরু হওয়ার আগে আমরা রেকর্ড বইয়ে দেখবো যে ওই দলটার বিপক্ষে লাস্ট ওয়ানডে সিরিজ, টি-20 সিরিজ, টেস্ট সিরিজ সবগুলোতে বাংলাদেশ জিতেছে। জিম্বাবুয়ে ছাড়া আপনি কাউকে পাবেন না। আমি সেই জায়গা থেকে বলেছি, এবং দ্যাটস ওয়াই আমার কালকেও মনে হচ্ছে পুরো টেস্ট সিরিজ জুড়ে আমার মনে হচ্ছে, ইভেন সেকেন্ডেতে পাকিস্তান যখন ওরকমভাবে স্ট্রং একটা রিপ্লাই দিচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল যে টেস্ট ক্রিকেট তো এরকমই। কিন্তু বাংলাদেশ 5 দিনের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে ঠিকই ম্যাচটা বের করে আনবে, এবং যেইভাবে বাংলাদেশ ম্যাচটা ফাইনালি বের করে এনেছে, এইটা আমাদের সবার জন্য একটা আনন্দদায়ী বিষয় হয়ে এসেছে। নাহিদ রানা এরকম একটা ফায়ার স্পেল, বাংলাদেশের ফাস্ট বোলার, তার বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা রীতিমতো ভয় পাচ্ছে, রীতিমতো কাঁপছে। ক্রিকেটের 2টা প্রজাতি রয়েছে যারা আপনাকে যে কোনো মুহূর্তে ম্যাচের রং চেঞ্জ করে দিতে পারে। সেটা হচ্ছে একটা লেগ স্পিনার, আপনি নিজেই লেগ স্পিনার ছিলেন, আর আরেকটা হচ্ছে গিয়ে ফাস্ট বোলার। এই 2টা প্রজাতিকে নার্চার করতে হয় খুবই যত্ন নিয়ে, কারণ ক্রিকেটের সবচেয়ে বড় রত্নই হচ্ছে গেরা। তো আমরা এই জায়গাটাতে একজন নাহিদ রানাকে পেয়েছি, যিনি এখন পর্যন্ত একটা টি-20 খেলেছেন। আমি মনে করি তাকে টি-20 খেলানো উচিত। অ্যাট দ্য সেম টাইম রিশাদকে আমরা পেয়েছি, যিনি আমাদের হোয়াইট বল ক্রিকেট খেলেন। আমি সিরিয়াসলি মনে করি রিশাদকেও টেস্টে আস্তে আস্তে বাংলাদেশের ইনক্লুড করা উচিত। ফলে নাহিদ রানার ওই বোলিংটা আমাদের জন্য আসলে সত্যি সত্যি ভীষণ রকমের আনন্দ দিয়েছে, এবং এই রকম আনন্দ আমরা টেস্ট ক্রিকেটের যে আনন্দটা রয়েছে, মাজা সেটা আরো ভালোভাবে বলতে পারবে, যেহেতু উনি নিজেই প্লেয়ার ছিলেন। সো ওই আনন্দটা, এবং অবভিয়াসলি বাংলাদেশ জিতছে, অবভিয়াসলি লাস্ট সেশনে গিয়ে জিতছে, অবভিয়াসলি 7টা উইকেট আমাদের নিতে হবে, আমাদের ঘড়ির সঙ্গে পাল্লা দিতে হচ্ছে, এই সব কিছু মিলিয়ে আমার কাছে ক্রিকেটেও আনন্দ যদি বলেন, তাহলে রাওয়ালপিন্ডিতে যেই 2টা টেস্ট আমরা জিতেছি সেটা হয়তো গৌরবের জায়গা থেকে আরো বড়, কিন্তু আনন্দের জায়গা থেকে এই টেস্ট জয়ের আনন্দটা আরো বেশি। মাজার লেগ স্পিনার আমি একলা ছিলাম না, আপনিও ছিলেন। আপনার ক্যারিয়ারের একটা স্টেজে মানে টপ অর্ডার ব্যাটিং করেছেন, হচ্ছে কি ব্যাটসম্যান, কিন্তু শান্ত ক্যাপ্টেন হিসেবে এখন মুশফিকুর রহিমের সঙ্গে টাই আপ, মানে আরেকটা টেস্ট জিতলে উনিও এই যে একটা চান্স নেওয়া, মানে আমরা একটা 267 রানের একটা লিড নিয়ে রেখে দেয়া, আমরা কখনো ওই যে নোমান যেটা বলছিলেন যে নাহিদ রানা একটা স্পেল, কিন্তু একটা স্টেজ পর্যন্ত মনে হচ্ছিল যে হয়তো বা পাকিস্তান কোনো রকম মেরে কেটে হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমরা একটা ডিক্লেয়ার বা দুই পক্ষই মেনে নিবে ড্রটা। কিন্তু এই শান্তর এই যে একটা গ্যাম্বলিং করা, এটা ইন এ সেন্স খুবই ক্যালকুলেটিভ বলবো না, কিন্তু মিরপুরের মাঠে তো আসলে আমাদের যতটুকু গৌরব ততটুকু স্পিনারদেরকে ঘিরে। কিন্তু শান্তর এই ইন্সপিরেশন কোত্থেকে আসলো যে একটু আগে আগে ডিক্লেয়ার করে সুযোগটা নেওয়া? এটার মেইন রিজন হচ্ছে যে আমাদের বোলিং অ্যাটাকটা কেপেবল 20 উইকেট নেওয়ার জন্য। আপনি দেখবেন যে পাকিস্তান আমাদের কাছে কোন জায়গায় হেরেছে, 20 উইকেট নিতে না পারার যে ব্যাপারটা ছিল টেস্ট ক্রিকেট, কিন্তু 20 উইকেট যে দল নিতে পারবে তার জয়ের চান্সেস বেশি থাকবে। প্লাস ওই গার্ডসটা শো করেছে, আমরা টেস্ট ক্রিকেটে ওই গার্ডসটা কখনো শো করিনি। আমরা সবসময় একটা নেগেটিভ মাইন্ডসেটে থাকতাম যে আমরা ড্র করবো, অ্যাটলিস্ট হারবো না, এরকম একটা পজিশনে আমরা সবসময় ভাবতাম। বাট যখন দেখলাম যে না, 2 সেশন হাতে রেখে আমরা একটা দলকে পাঠাতে চাচ্ছি যে 70 ওভার যদি আমাদের হাতে থাকে, আমরা তাদেরকে অল আউট করার মতো সেই সামর্থ্যটা রয়েছে,
এই যে কনফিডেন্সটা, এটা কিন্তু শান্তকে সেই সাহসটা দিয়েছে যে তারা যেন ডিক্লেয়ার করে দেয় এবং পরবর্তীতে 10টা উইকেট নেওয়ার মতো সেই সক্ষমতা রয়েছে। আরেকটা বিগ রিজন হচ্ছে যে এক্স ফ্যাক্টর আছে আমাদের দলে কিন্তু কয়েকজন, বোলিং ওয়াইজ যদি আমি বলি, নাহিদ রানার কথা তো বললেনই, মিরাজ রয়েছে, তাইজুল রয়েছে, সো এরা প্রত্যেকেই কেপেবল কিন্তু যে 10 উইকেট নিয়ে দিতে হেল্প করার জন্য। আর ফোর্থ ইনিংসে 260-এর মতো রান চেস করা মিরপুরের মাটিতে, আপনি যতই ভালো পিচ বলি আমরা, নেভার ইজি। এবং একটা রয়েছে যে পাকিস্তান কিন্তু অলওয়েজ অন দ্য ব্যাকফুট ছিল, এমন না যে পাকিস্তান কোনো সময়ের জন্য আমাদের উপরে গিয়েছে বা ডমিনেট করেছে। এটাই হচ্ছে কি যে 15টা সেশনের খেলার মধ্যে যদি আপনি 10টা সেশন ডমিনেট করতে পারবেন তাহলে টেস্ট ম্যাচ জিতবেন। বাংলাদেশ কিন্তু ঠিক ওটাই করেছে এবং টেস্ট ক্রিকেটের ধাঁচটা ধরতে পেরেছে। এখন মনে হয় যে মানে অ্যাটলিস্ট নিজেদের স্ট্রেংথ জানে। আমাদের আগে স্ট্রেংথ আমরা জানতাম না, 2টা উইকেট তাড়াতাড়ি পড়ে গেলে আমাদের একটা কোল্যাপসের প্রবণতা থাকতো। এই টেস্টে দেখলাম প্রত্যেকবারই 2টা উইকেট আর্লি পড়ার পরও কিন্তু দুজন ভালোভাবে ধরেছে। এই জায়গাগুলাই আপনাকে ওই যে টিকিং দ্য রাইট বক্সেস বলে না, তো সেটাই বাংলাদেশ করেছে আসলে। শান্তর ব্যাটিংটা কি আপনি একটু মানে, যেহেতু তিনি ম্যাচ সেরাও বটে, কারণটাও তো খুব সহজ যে দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে আসলে ক্রিকেটটা খেলে গেছেন। মমিনুলকে নিয়েছেন, তারপরে মুশফিককে নিয়ে ফার্স্ট ইনিংসে একটা শিল্ডিং করে যাওয়া, মানে এটা তো আমরা জানি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তখন আরো বেটার হয়ে যায় যদি তিনি রান করেন। নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ক্রিকেটে, ধরুন আমরা টেস্ট নিয়ে আলোচনা করছি, তো টেস্ট ক্যারিয়ারটা তিনি যখন শেষ করবেন, লেটস আরো 10 বছর পরে, আরো 15 বছর পরে, আমরা তিনজনই যদি বেঁচে থাকি, আমরা তো এই এরিনাতেই থাকবো, সার্কিটেই থাকবো। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট রেকর্ডের, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে আমি পার্টিকুলার যদি বলি, অনেক অনেক রেকর্ডই তার থাকবে। এখন যেমন বেশিরভাগ রেকর্ডই হচ্ছে গিয়ে মুশফিক এবং তামিম, এই দুইজনের, এরকম অনেক রেকর্ডই শান্তর হয়ে যাবে। এবং এই ফোরকাস্টটা তার ক্যারিয়ারের ধরেন প্রায় শুরু থেকেই কিন্তু এটা আসলে বোঝা যাচ্ছিল বলতে তার উপর অনেক ইনভেস্টমেন্টও অনেক ছিল। ইনভেস্টমেন্ট ক্রিকেট বোর্ডের ছিল। আমার কাছে যেটা অ্যামেজিং লাগে সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর যে এই বাইরের এত সমালোচনা সহ্য করে তিনি যেইভাবে পারফর্মটা করেন। শান্ত সর্বশেষ 5 টেস্টে 9 ইনিংসে তার 4টা সেঞ্চুরি রয়েছে, এই সময় তার এভারেজ 74। শান্ত বাংলাদেশের সেই রেয়ার ব্রিডের ক্রিকেটার যার 50-র চেয়ে সেঞ্চুরির সংখ্যাটা বেশি, 6টা 50, 9টা সেঞ্চুরি। শান্ত আমাদের ইতিহাসেরই সর্বকালে সবচেয়ে বেশি সেঞ্চুরি হচ্ছে গিয়ে 13টা করে। সো আপনি দেখেন যে তার ক্যারিয়ারে 40 টেস্টের মধ্যে 9টা সেঞ্চুরি করে ফেলেছেন। কালকের সেঞ্চুরিটা তো আমি বলবো যে তিনি টিমের জন্য স্যাক্রিফাইস করেছেন, অ্যাবসলিউটলি। মানে যদি ওই যে মাঝে যে কথাগুলো বললেন, আমরা যদি নেগেটিভ মাইন্ডসেটে থাকতাম, আমরা যদি মনে ঠিক আছে ড্রটাই যথেষ্ট, শান্ত সেঞ্চুরির জন্য আরামসে খেলতো, তার রিভার্সিভ তিনি করতে চেষ্টাই করতেন না, প্রয়োজনই ছিল না। সো এই যে টিম কামস ফার্স্ট, এই জায়গাটাও ক্যাপ্টেনকে সামনে থেকে লিড করার যে ব্যাপারটা এবং তার ক্যাপ্টেন্সি, তার ডিসিশনগুলা, তার টিমকে ব্যাক করা, প্রত্যেকটা জায়গাতে স্পট অন। আমার কাছে বিস্ময়কর লাগে যে শান্ত আসলে এত সমালোচনার শিকার কেন, এত ট্রোলের শিকার কেন। দেখুন স্পোর্টসের জায়গাটাতে সমালোচনা তো হবেই। শান্ত নেক্সট ম্যাচে খারাপ করলে আমি আপনি সমালোচনা করবো, অতীতে যখন খারাপ করেছে আমরা সমালোচনা করি নাই, অবশ্যই করবো। আপনি ক্রিকেটে ব্যান্টারও হয়, স্পোর্টস আপনার ব্যান্টারও চলে, ট্রোলিংও চলে। আপনি এখনকার এই সোশ্যাল মিডিয়া, এই বাস্তবতা আপনি উপেক্ষা করতে পারবেন না। কিন্তু শান্তকে যেভাবে টার্গেট করে করা হয়েছে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার শুধু না, আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার অনেক যারা এজেন্ডা সেট করেন, তারা যেভাবে টার্গেট করেছেন, সেটা মনে হচ্ছে বিস্ময়কর লাগে। শান্ত ন্যাশনাল টিমের হয়ে ভালো খেলেন, রান করেন। মাঝার শান্তকে নিয়ে তো আমরা জানি যে উনি এখন হচ্ছে আরেকটা টেস্ট জিতলেই সর্বকালের সেরাদের তালিকায় চলে যাবে, ক্যাপ্টেনদের তালিকায় আর কি, 8টা টেস্ট হয়ে যাবে। তারপরেও চলো উনি যা করবেন সেটাই প্রথম হতে থাকবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা নাহিদ রানাকে নিয়ে কথা বলছি, কিন্তু এর মাঝখানে মেহেদী হাসান মিরাজেরও একটা বিশাল ক্যারেক্টার আছে, যিনি আসলে 5টা উইকেট ফার্স্টের ইনিংসে নিয়ে একটা স্লেন্ডার লিড নিয়ে এসে দিয়েছেন বাংলাদেশকে। এই উইকেটে মিরাজদের সেকেন্ড ইনিংসে আরো বেশি দুর্দান্ত বোলিং করার কথা ছিল। মানে এই যে মানে কন্ট্রাস্টিং ফার্স্ট ইনিংস আর সেকেন্ড ইনিংসের বোলিংটা, এটাকে কিভাবে দেখবেন? একটা হচ্ছে যে পিচ কিন্তু বড় রোল প্লে করেছে, যার কারণে কিন্তু নাহিদ রানা ফোর্থ ইনিংসে এসে 5টা উইকেট নিয়েছে, যার মানে হচ্ছে যে পিচটা খুবই ভালো ছিল ব্যাটিং এর জন্য এবং স্পোর্টিং ট্র্যাক যেটাকে বলে, ফাস্ট বোলারদের জন্য কিছু রয়েছে, স্পিনারদের জন্য কিছু রয়েছে। মিরাজ যে 5 উইকেট নিয়েছে ফার্স্ট ইনিংসে, উইকেট থেকে কিন্তু খুব বেশি বাড়তি সুবিধা পাননি, তার জায়গাটা ভালো ছিল। তিনি রিয়েলাইজ করেছেন বল টার্ন করছে না, তো জায়গা সোজা সোজা বল করেছে, ব্যাটসম্যানদেরকে ফোর্স করেছে, মিস করলেই যেন তিনি উইকেটটা পান। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি যে মানে থার্ড ডেতে ম্যাচ শুরুর
শুরুর আগে আমি ইন্টারভিউ করি কমেন্ট্রিতে, তো আমাদের একটা লাইভ ফিডের ইন্টারভিউ থাকে। সো মিরাজের ইন্টারভিউ, শান্তর ইন্টারভিউ ওয়েট করছিলাম, আগের দিন 100 করেছে, তো মিরাজ ড্রেসিং রুম থেকে বেরোয় হেঁটে যাচ্ছে, আমার দিকে তাকায় বললো কি আমার ইন্টারভিউ করবেন না? আমি প্লিজ প্লিজ আসেন না, বলে না না আমি 5 উইকেট নিব আগে, তারপর আপনি আমার ইন্টারভিউ করবেন। সো এই 5 উইকেট নিয়েছে সে দিন শেষে, বাট আমি বলতে চাচ্ছি যে কনফিডেন্সটা একটা প্লেয়ারের, যে তার ভিতরে ওই জিতটা ছিল যে আমাকেও কিছু একটা করতে হবে, ওই জায়গাটা থেকে কিন্তু মিরাজ বলেন বা আমাদের তাইজুল হয়তো এই টেস্ট ম্যাচে খুব ভালো যায় নাই, বাট আমাদের এখন একটা ভালো দিক হচ্ছে যে উই হ্যাভ ম্যাচ উইনার্স কোয়াইট আ ফিউ। আগে যদি বলতাম সাকিব, তামিম, মুশফিক ছাড়া ম্যাচ উইনার খুব বেশি ছিল না, কিন্তু এখন আপনি নতুন নতুন হিরো ইমার্জ করছে, উইচ ইজ ভেরি গুড ফর আ টিম। আর শান্তর ব্যাপারে একটা কথা বলি যে একজন ক্যাপ্টেন রেসপেক্ট কখন আর্ন করে, যখন সে নিজে পারফর্ম করে, নাহলে ড্রেসিং রুমে কিন্তু সেই অথরিটিটা থাকে না যে তিনি যে বলবেন আরেকজনকে তুমি পারফর্ম করো না কেন, সে যদি নিজে পারফর্ম না করে প্লেয়াররা কিন্তু তাকে সেই রেসপেক্টটা দিবে না। ওই জায়গা থেকে হ্যাটস অফ টু শান্ত, এবং যেটা নন ভাই বললেন যে অনেক ট্রোলিংয়ের শিকার হয়েছে। তারপর বাংলাদেশের কনটেক্সটে কিন্তু খুব ডিফিকাল্ট আসলে একটা প্লেয়ারকে আপনি অফ দ্য ফিল্ড, তারও ফ্যামিলি থাকে, তারও বন্ধু বান্ধব থাকে, সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে, ওই সব পাশে রেখে একটা ছেলে কিভাবে উঠতে পারে, এটা একটা বিগ উদাহরণ। আমাদের প্লেয়ারদের আমার মনে হয় তার থেকে অনেক কিছু শেখার আছে। মানে কারেন্ট ন্যাশনাল টিমের কোন ক্রিকেটার শান্তর মতো এইরকম ট্রোলিং এর ভেতর দিয়ে যায় না, ও এরকম টার্গেট করে থাকে। absolutely। আমি আবার বলি, সমালোচনা আমার কোনো আপত্তি নেই, ব্যান্টারে আপত্তি নেই, আপনি ট্রলও করেন, ঠিক আছে, মানে আছে না একটা জিনিস, আমার মনে হয় যে মানে তার কিন্তু আপনি খারাপ খেলার অপেক্ষায় আছে হ্যাঁ, সবাই। মানে ইভেন শান্ত যে পার্পল প্যাচটা যাচ্ছে, ধরেন আমরা তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, আমি কমেন্টস দেখলে আমি বুঝি, এবং আমি কমেন্টসের একটা উত্তরও কালকে দিয়েছি যে আপনার কমেন্টসে মনে হচ্ছে যে আপনি অপেক্ষায় আছেন শান্ত আবার কবে খারাপ করবে। এটা কি আমাদের দেশ, তো আমাদের ক্যাপ্টেন, আমাদের ক্রিকেটার, আপনি তাকে ব্যাক করবেন না? আপনার সমালোচনা থাকবে, ভালো খারাপ সময় তো থাকবে, এটা তো হবে। সাকিব তামিমের ক্যারিয়ারে কি খুব ভালো সময় সবসময় গিয়েছে? না, সেই সমালোচনার জায়গাটা থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে কি আপনি টার্গেট করে এটা করেন কিভাবে। এবং আমার খুবই মানে আমি হতাশ হই, সেটা হচ্ছে কি যে সোশ্যাল মানে সাধারণ মানুষের কথা আমি বলবো না, সাধারণ মানুষের সামনে যে এজেন্ডাটা দেয়া হয় সাধারণ মানুষ সেইভাবেই ভাবে। এজেন্টটা কি নোমান, মানে আপনার কি মনে হয়? মানে আপনার আমার কাছে মনে হয় কি বাংলাদেশ ক্রিকেটে সবসময় ভিলেন দরকার, হোয়ারাজ আমাদের ক্রিকেট আসলে হিরো প্রয়োজন, কিন্তু আমরা সবসময় ভিলেন তৈরি করার চেষ্টা করি, এবং সেই চেষ্টাটা আমরা মিডিয়া থেকে করি, মিডিয়া Mainstream না সোশ্যাল মিডিয়া, social? মেইনস্ট্রিম মিডিয়া থেকেও করি, সোশ্যাল মিডিয়া থেকেও করি, মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্সড হয় কিছুটা। আপনি আমাকে বলেন যে শান্ত হেঁটে যাচ্ছে, এইটা নিয়ে আপনি মেইনস্ট্রিম মিডিয়া আপনি সার্চ দেন, আপনি সার্চ দিলে আপনার দর্শকরা এখন সার্চ দিলেও খুঁজে পাবেন, এইটা নিয়ে কতগুলো ভিডিও হয়েছে, কোচের সাথে কিভাবে কথা বলছেন, তার হচ্ছে কি নির্বাচকদের সাথে সম্পর্ক আছে কিনা, এই যে চর্চার জায়গা। আমি একটা বিয়ে দিলে আপনি বুঝবেন, ধরেন এখনকার সময় সেই জিনিসটা অনেক বেশি হয়, জাকের আলী অনেক কেন ওয়াই জাকের আলী মানে সমালোচনা করেন, অ্যাবসলিউটলি আমার এই জায়গাটা তো কোনো আপত্তি নাই, কিন্তু এই যে একজনকে টার্গেট করে ভিলেন বানানো, এবং তিনি যখন আবার ভালো করবেন ওই মিডিয়াগুলা, ওই মানুষগুলা, ওই এজেন্ডা সেটাররাই এখন আবার শান্তর হচ্ছে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু আমি জানি, তারাও জানেন, এবং সবাই দর্শকরাও জানেন, মানুষ এত বোকা না, তারা অপেক্ষায় আছেন যে শান্ত আবার কবে খারাপ করবে। শান্তর খারাপ সময় আবার আসবে, ঠিক যেমন খারাপ সময় ধরেন মুশফিকের এসেছে, তামিমের এসেছে, সাকিবের এসেছে, এখনকার ন্যাশনাল টিম আমাদের দুই ওপেনার গত সিরিজে এত ভালো খেলেছেন, এই সিরিজে খারাপ করে মানে এই ম্যাচটাতে খারাপ করেছেন, আসবে। কিন্তু আমি খারাপ সময় আসলে সবাইকে কি সেম ভাবে ট্রিট করতে পারছি কিনা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া স্পেশালি যারা হচ্ছে গিয়ে ওই এজেন্ডা সেটার রয়েছেন, আমি পজিটিভ হইতে বলছি, আমি নেগেটিভ হইতে বলছি না, সো তাদের জন্য আসলে এই জিনিসটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং ওইখানটাতে রাইটলি সেজ মাঝার যে নাজমুল হোসেন শান্ত একটা বিগ এক্সাম্পল, যে এই সব কিছুকে একপাশে সরিয়ে রেখে কিভাবে মাঠের ক্রিকেটটা খেলতে হয়, যে আপনাকে গালাগালি করতো তার কাছ থেকে কিভাবে করতালি আদায় করে নিতে হয়, সেটা দারুণ লাইন, করতালি। কিন্তু আপনার কি মনে হয় এই করতালিটা মানে ম্যাচ শেষে যতটা জোরে বেজেছে সেটা আরো কমতে পারতো যদি না মানে তাইজুলের জায়গাটা আপনার রানা দুর্দান্ত বোলিং না করতেন? আপনার কি মনে হয় একটা ট্রিক্স মিক্স হয়ে গেছে কিনা, এতগুলো বাঁহাতি ব্যাটার, মানে নাইমকে নেওয়াটা উচিত ছিল কিনা একজন অফ স্পিনার, বাড়তি অফ স্পিনার হিসেবে? তাইজুলকে আমি দুইজন অফ স্পিনারের আগে আমি সবসময় আগে রাখবো, স্পেশালি মিরপুরে আপনার তার যে এক্সপিরিয়েন্স রয়েছে, প্রেসারেও কিন্তু পার্টনারশিপ বোলিং হয়, তো অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে উইকেট পায়নি, হয়তো বাজে বোলিং করেছে, আসলে তারও একটা রোল ছিল কিন্তু অপোনেন্ট থেকে। যেদিন মিরাজ 5 উইকেট নেয়, তাইজুলেরও কিন্তু একটা রোল ছিল ওই এন্ড থেকে একটু ডিস্টার্ব করা ব্যাটারকে, যার কারণে মিরাজকে খেলতে গিয়ে আউট হয়েছে। সো ওই জায়গাটা থেকে মেবি পিচের উপর ডিপেন্ড করে, বাট দুইজন অফ স্পিনার
একটু ডিফিকাল্ট আপনার অ্যাকোমোডেট করা প্লেইং মানে 11-এ। কমন আমরা যে ক্রিকেট মেথডটা দেখে দেখে অভ্যস্ত যে যে match up। 4টা 5টা ম্যাচ আপ করতে গেলে আপনাকে এটা করতে হবে। আপনার ওই লাক্সারি আছে, আমি তো এটাকে ভালো হিসাবে দেখি আরো, যে আমার তাইজুলের জায়গায় আমি নাইমকেও খেলাইতে পারি, আমার এই কথা এখন আসতেছে, আমার পেস বোলিং ইউনিটে আমি তাসকিনের জায়গায় আমি এখন শরীফুলকে খেলাইতে পারি, আমার ওই লাক্সারিটা আছে। এইটাই একটা ভালো একটা টেস্ট প্লেইং নেশনের বেঞ্চ স্ট্রেংথটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। খালি যে 11 জন খেলে তাদের উপর বেস করে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বা ওয়ার্ল্ড ক্রিকেট চলবে না। আপনার পাইপলাইনে কিরকম প্লেয়ার আছে, তারা কতটুকু ইন্টারেস্টেড ইগার যে জায়গাটা একবার পেলে আর ছাড়বো না, এরকম অনেক তানজিদ তামিমের মতো প্লেয়ার টেস্টের নেওয়া হয়েছে, বাট হি হ্যাজ টু ওয়েট, তিনি নেক্সট টেস্ট খেলবেন কিনা আই এম নট শিওর। আর আমার মনে হয় যে না খেলাই ভালো, কারণ এই প্লেয়ারটাকে অ্যাটলিস্ট আরেকটা সুযোগ দেওয়া উচিত, নাহলে ইনজাস্টিস হয়ে যাবে। বাট স্টিল মানে আপনি ওই যে হেলদি কম্পিটিশনটা, এটা ভালো, আমার কাছে এটা ভালো লাগে। জিতে গেলে অনেক কিছুই মানুষ ভুলে যায়, আর উইচ ইজ রাইট, কারণ আপনি জিতার পরে আপনি খারাপ দিকগুলা কম ঘাটিয়ে যদি ভালো দিকগুলা দেখবেন, তারা আরো ভালো করার চেষ্টা করবে। রোমান সুবাতাস কি আসলেই বইছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের? এই লাইনটা আমি বলছি এই কারণে, দেখেন তানজিদ তামিম অসম্ভব বাংলাদেশে হোয়াইট বলে এসে উনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট এই মুহূর্তে, কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদি আমরা গত কিছুদিনের রেকর্ডটার দিকে তাকাই, উনি যে মানে আমরা অ্যানালাইসিসে খুব গুরুগম্ভীর আলাপে না যায়, কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটটা উনি কি অতটা উপভোগ করেন, বা হৃদয় কি অতটা উপভোগ করেন, দেশের ক্রিকেট স্ট্রাকচারটা কি অতটা ভালো অবস্থায় আছে যে চাইলেই আপনি টেস্টে খেলিয়ে দিচ্ছেন, বা তারা লঙ্গার ভার্সন ক্রিকেটটাকে আসলে মনে ধারণ করতে পারছে? আপনাকে কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। তানজিদ তামিম যত না বেশি তার ফার্স্ট ক্লাসের পারফরমেন্সের কারণে টেস্ট টিমে এসেছেন, তার চেয়ে বেশি করে এসেছেন হচ্ছে গিয়ে আমরা কোন ওয়েতে কোন ব্র্যান্ডের টেস্ট ক্রিকেটটা খেলতে চাই সেই জায়গাটা থেকে। তো ফ্ল্যামবয়েন্টের একটা ব্যাপার স্যাপার আপনি এর মধ্যে সংযোগ করতে চাচ্ছেন? অবশ্যই, এবং সেই জায়গাটা থেকে দ্রুত রান তোলা। আপনি যদি আমাদের এখন টপ অর্ডার দেখেন বা আমাদের দুই ওপেনার দেখেন, তারা লাস্ট সিরিজে খুব ভালো পারফর্ম করেছেন, এবং আমাদের এই ওপেনিং নিয়ে অনেক দিন ধরে একটা প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু ধরেন তানজিদ তামিম যে এক্স ফ্যাক্টরটা আমাদের টপ অর্ডারে অ্যাড করতে পারবেন, সেটা আমাদের অন্য কেউ পারছেন না। যে কারণে আমি রিশাদের কথা বলছি, রিশাদ যেটা অ্যাড করতে পারেন, রিশাদ হয়তো টেস্টের জন্য এখন প্রিপেয়ার্ড না, কিন্তু আমাদের মতো দেশে বাংলাদেশের ক্রিকেট যে ইনফ্রাস্ট্রাকচারটা যেখানে রয়েছে, সেইখানটাতে ন্যাশনাল টিমে খেলে খেলেই আমাদের প্রিপারেশন হয়। এই সত্যটা আমাদের মেনে নিতে হবে। সো তানজিদ তামিম ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড তিনি হচ্ছে গিয়ে ন্যাশনাল টিম বা টেস্ট ক্রিকেট খেলার জন্য আপনি বলতে পারেন রেডি না, কিন্তু ধরেন তিনি রেডি না মানে কি, তিনি যদি এখন টেস্টে খেলে ধরেন একটা হচ্ছে গিয়ে 40 বলে একটা 60 রান ইনিংস খেলে, সবসময় তার খেলতে হবে এমন কোনো কথা নাই। বীরেন্দ্র সেহবাগ কি সব ইনিংস এরকম খেলেছেন? কিন্তু ওই প্যাটার্ন নিয়ে কেউ কোনোদিন ভেবেছেন যে সেহবাগ হচ্ছে গিয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করে ফেলবেন, 2টা ট্রিপল সেঞ্চুরি? মানে আপনার ওই জায়গাটাতে তো হচ্ছে গিয়ে কোথাও না কোথাও এগুতে হবে, তা না হলে আমরা যে একটা চক্করের মধ্যে আছি, আমরা এই চক্করের মধ্যে থাকবো। সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে এইটাকে আমি একটা গাটসি ডিসিশন মনে করি, এবং আমি মনে করি যে না সত্যি সত্যি যে এই জাতীয় ক্রিকেটারদের সুযোগটা দেওয়া উচিত। তাহলে হবে কি, আরেকজন ক্রিকেটার সে হয়তো এখন ভাববে যে টেস্ট ক্রিকেটটা যেখানে চলে গেছে, যেই দিকে চলে গেছে, তাতে আমাকে আরেকটু হয়তোবা স্ট্রোক মেকার আমার হতে হবে, তাহলে আমার হোয়াইট বল ক্রিকেটে আমার সুযোগটা আছে, থাকবে। হোয়াইট বল ক্রিকেটের প্রতি মানুষের অনীহা কোট আনকোট জায়গাটা কখন তৈরি হয়? যখন তৈরি হয় যে বাকি সব ফরম্যাটে আমি আছি, কমফোর্টেবল আছে, এবং আমার আরও অনেক ব্যস্ততা আছে, অনেক কিছু আছে, আমার আইপিএল খেলতে হবে, আমার বিপিএল খেলতে হবে, আমার পিএসএল খেলতে হবে, তখন গিয়ে টেস্টের প্রতি অনীহা তৈরি হয়, রেড বল ক্রিকেট ক্রিকেটে অনীহা তৈরি হয়। কিন্তু যখন আপনি পায়ের নিচে মাটিটা মাত্র শক্ত করছেন, তখন কিন্তু এটা সবাই খেলতে চায়, তখন তো এটা ভাই টেস্ট ক্রিকেটের একটা প্রাইডের তাসকিনের শরীর আই এম নট শিওর 100% সে টেস্ট ক্রিকেট খেলার জন্য এই মুহূর্তে ফিট, কিন্তু তিনি মেন্টালি হচ্ছে গিয়ে 200% ইগারনেস তার রয়েছে টেস্ট ক্রিকেট খেলার জন্য, এবং এই টেস্টে তিনি খুব ভালো ব্রেক থ্রু এনে দিয়েছেন, পারফর্ম করেছেন। ফলে আমি বলছি যে দেশের ক্রিকেটটাকে কোথাও না কোথাও চেঞ্জ করতে হবে, সেই কারণে তানজিদ তামিমের ইনক্লুশনটাকে আমার কাছে খুবই পজিটিভ একটা মুভ মনে হয়। নট শিওর সেটা যদি সিলেট টেস্টে তিনি খেলবেন কি খেলবেন আমি জানি না, যদি নাও খেলেন তাও আমার কাছে মনে হয় যে এই মুভটা গুড মুভ। এই যে চেঞ্জের মানে আমি বলছি যে উইন্ড অফ চেঞ্জ, এটা যদি আমরা ওইভাবেও দেখি, বাতাস তো বইছে, কিন্তু এই বাতাস তো এমন না যে প্রথমবার বাংলাদেশের ক্রিকেটে বইল। তো এই বাতাসটা কন্টিনিউশনটা কিভাবে করা যায়, মানে একটা জায়গায় আমরা কিভাবে এটাকে দীর্ঘস্থায়ী একটা রূপে ধারণ করাতে পারি? যে আপনি শুরুতেই বললেন না যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলি বা ডোমেস্টিকের যে স্ট্রাকচারটা, ওইখানেই কাজ করতে হবে আপনার, ওই যে ওইখানেই কম্পিটিটিভনেসটা বাড়াইতে হবে, নাহলে রেড বল ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট মানুষের থাকবে না। স্পেশালি এই মডার্ন ডে ক্রিকেটে একটা বাবা মাও কিন্তু তার ছেলে ওয়ানডে খেলবে, টি20 খেলবে, মানে ওই যে কালচারটা বাসা থেকেই কিন্তু গ্রো হয়েছে। এখন একজন লঙ্গার ভার্সন প্লেয়ারও যে একটা গ্ল্যামার জায়গায় যেতে পারে, এটা কিন্তু আমাদের ফ্যামিলিতে বা সোশ্যাল জায়গায় ওরকম ভাবেই নাই, যে সবাই বলে বাবা মা বলে তুই হব
ওয়ানডে খেল, টেস্ট খেল, টি-টোয়েন্টি খেল, টেস্টে অত বোরিং এসে এই যে কালচারটা, এটা কখন ডেভেলপ হবে? আপনার যখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে, আপনার যখন একটা কম্পিটিশন থাকবে, একটা প্লেয়ার, আমাদের নর্মালি দেখা যায় যে একটা সিজনে 2-3টা 100 মারলেই আমরা তাকে দলে চাই, এর মতো একটা জায়গায় নিয়ে যাই। ওই হাঙ্গারনেসটা বাড়াইতে হবে যে না, একটা প্লেয়ারকে রানের পর রান করে যেতে হবে, তারপর তার জায়গা তাকে অর্জন করে নিতে হবে। নর্মালি হয় যে মানে মন্দের ভালোকে আমরা খুঁজি, এই ভালো খেলছে না তো আরেকজন কে আছে, আমরা ওকে নিয়ে আসি। এটা অনেক বছর ধরে চলছে, এটাকে চেঞ্জ হওয়া উচিত। এবং তাহলে হবে কি যে আপনার অ্যাকাউন্টেবিলিটিটা বাড়বে। আমাদের ডোমেস্টিকের স্ট্রাকচার বলি, আমাদের ডোমেস্টিকের যে ওয়েতে এখন চলছে এনসিএল, বিসিএল, আর একটু কম্পিটিটিভ হওয়া দরকার, হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে করা দরকার। দলগুলোর রিজিয়নাল ভিত্তিতে তাদের যে ওই কি বলে ওটা, নিজের ওনারশিপ যেটা, ওটা দরকার। আমাদের এখন ওনারশিপ নাই কিন্তু। লাস্ট মিনিট, যদিও টেস্টের কথা বলছি, পরীক্ষা আরেকটা সামনে, আমরা জানি যে নির্বাচন খুব সামনে চলে আসছে। এখন এই নির্বাচনে তামিম ইকবাল বৈতরণী পার হলে মাঝার যেটা আশা করছেন, স্বপ্ন দেখছেন, সম্ভাবনা দেখছেন, আমি আমরা কারো সবাই দেখছি। ক্যাম্পেইনের জন্য এখানে কথা বলছি না, আমি জাস্ট ট্রাইং টু ফিগার ইট আউট, মানে এইটা কি কতটুকু আসলে আপনার মনে হয় যে তামিমের বোর্ড প্রেসিডেন্টের হিসেবে 4 বছরে বসার উপরে অনেকটা ডিপেন্ডেন্ট হতে? অবশ্যই করে। তামিম এই যে ধরেন 1 মাস 2 মাসে এসেছে, 1-2 মাসে তিনি যে স্টেপগুলো নিয়েছেন, অ্যাডক কমিটিতে এসেছেন, অ্যাডক স্টেপগুলো এত আমি গতকালকে প্রেস কনফারেন্সে তামিমকে এই প্রশ্ন করেছিলাম, আপনি অ্যাডক কমিটিতে এসেছেন, অ্যাডক বেসিস স্টেপগুলো নিয়েছেন, এটা কি নির্বাচনের একটা প্রিপারেশন নাকি? এক ধরনের প্রিপারেশন তো বটেই, কিন্তু আমি সার্টেনলি বিশ্বাস করি, এবং বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, তামিম যেহেতু হচ্ছে ক্রিকেটের সঙ্গে এত বছর ধরে রয়েছেন, এবং মানে কিছুদিন আগেই মাত্র খেলাটা ছেড়েছেন, তিনি ইনস এন্ড আউটস আমাদের ক্রিকেটারদের ক্রিকেট অবকাঠামোর কোথায় এটা তিনি খুব ভালোভাবে বোঝেন। এবং আমার কাছে মনে হয় যে তামিমের ওই 4 বছর যদি তিনি থাকেন, নির্বাচিত যদি হন, আমাদের ক্রিকেটটা একটা খুবই স্ট্রং একটা জায়গাতে অ্যাটলিস্ট স্টার্টটা হবে। আমরা 4 বছর পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব না, আমরা 4 বছর পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না হলে আমার ফাইনাল কথাটা একটা, তামিম তার ফার্স্ট প্রেস কনফারেন্সটা যদি মনে করে থাকেন, আপনি দেখবেন যে তামিম বলেছিলেন যে আমাদের ক্রিকেটের রেপুটেশন ফেরাতে হবে। আমি ওইটাকে একটু অন্যভাবে রিফ্রেশ করে বলি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ক্রিকেটে অনেক কাদা ছড়াছড়ি আমরা দেখেছি, আমরা অনেক ভিলেন দেখেছি, উই আর টায়ার্ড অফ দ্যাট। আমাদের ক্রিকেটে এখন হিরোজ প্রয়োজন, সেটা মাঠের ক্রিকেটে যেমন প্রয়োজন, ঠিক তেমনি সংগঠন পর্যায়ে, ক্রিকেটার কোচিং পর্যায়ে, আমাদের ধারাভাষ্যকার পর্যায়ে, এবং আমাদের যতগুলো জায়গায় আছে, আমাদের নিউ হিরোজ প্রয়োজন। আমরা অনেক ভিলেন দেখেছি, এই ভিলেন দেখতে দেখতে আমরা টায়ার্ড। ওইটা আমি রোড করতে পারবো না। আই উইশ এই প্রোগ্রামটা একটু এক্সটেন্ড করতে পারতাম। মাঝার অনেক ধন্যবাদ আপনাকে, নোমান আপনাকেও অনেক ধন্যবাদ। মানে সুবাতাসটা আরো বইতে থাকুক, টেস্ট ক্রিকেটের মানে সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গাতে বাংলাদেশ দারুণ করুক, র্যাঙ্কিংয়ে 6-এ আছে, এটা যেন পার্মানেন্টলি 4-এর মধ্যে চলে আসতে পারে, তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। আর প্রিয় দর্শক, আজকের গ্যালারি এ পর্যন্তই। আগামী সপ্তাহে যখন আসবো তখন আসলে সিলেট টেস্টে বাংলাদেশ কেমন করবে সেই ব্যাপারেও আমরা হয়তো আলোকপাত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।